আচ্ছা, আগের দিনে ক্লাস হয়েছিল প্রেজেন্ট পার্টিসিপল বলে, মানে যেটা বাংলাতে এই চলন্ত ছুটন্ত বললে যেমন বোঝায় অনেকটা সেই ধরনের, এবং পালির আকৃতিটাও সিমিলার। যেমন চলন্ত এবং চলমান যদি বলা হয়, সিমিলার এটা পালিতেও চলন্ত এবং চলমান হবে শব্দটা। শব্দরূপগুলো একটু আলাদা রকমের হয় এই যা। তো প্রেজেন্ট পার্টিসিপেল আজকের যেটা বিষয় হবে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। তো তার আগে একটা জিনিস বলে দেয়া, পালিতে পালি ভাষাতে লেখা ব্যাকরণ আছে, যেমন কচ্ছায়ন ব্যাকরণ আছে। কচ্ছায়নের এটা হচ্ছে বাংলা করলে দাঁড়াবে কাত্তায়ন। এই নামের একজন ভিক্ষু লিখেছিলেন বলে তার নামে কচ্ছায়ন ব্যাকরণ বলা হয়। এই ব্যাকরণের সূত্র বা তার যে অনুযায়ী কিছু লেখালেখি তোমাদের পড়তে হবে। ফার্স্ট পেপারের গ্রুপ বি যে পোর্শনটা আছে, যেটা গ্রামারের পোর্শন, সন্ধি সমাস স্ত্রী প্রত্যয় ইত্যাদি যে জায়গাগুলো আছে, ওই জায়গাতে এই কচ্ছায়ন ব্যাকরণের সূত্র অনুযায়ী পড়তে হবে। তো এখান থেকে কিছু কিছু সূত্র আমি উল্লেখ করব তোমাদের ক্লাসে পড়ানোর সময়। আগে যে ক্লাসগুলো হতো, ইনিশিয়াল ক্লাসে এগুলো বলা হতো না, তো এগুলো থেকে মনে রাখতে সুবিধা হবে। যেমন বর্তমান কালের অর্থে, মানে এই চলন্ত বা চলমান এই অর্থে অন্ত এবং মান প্রত্যয় হয়। তো এটা কচ্ছায়ন ব্যাকরণের সূত্র আছে বর্তমানে মানন্তা। এটা হচ্ছে সূত্র। এটা কি অর্থ হচ্ছে? বর্তমানে মানে হচ্ছে বর্তমান কালে, মানন্তা হচ্ছে জুড়ে সমাসবদ্ধ হয়েছে মান ও অন্ত প্রত্যয়। অন্তটা অটা উচ্চারণের জন্য বলা হচ্ছে, কারণ নয় তয়কে একবারে উচ্চারণ করা যাবে না, মান এবং অন্ত প্রত্যয় হয়। এটার সিম্পলিফাইড বাক্য, এটাকে সূত্র বলা। তো সেটা থেকে এই কথাটি বেরিয়ে আসে। তো এই বর্তমানে মানন্তা কথাটা মনে রাখলে বর্তমান কাল অর্থে যে মান এবং অন্ত প্রত্যয়, এটা এই করতে সুবিধা হবে সূত্রের মতো। আজকে যেটা বিষয়, আজকে হচ্ছে অতীতবাচক পাস্ট পার্টিসিপল। তো সেটার যে হচ্ছে, তো এটার যে কচ্ছায়ন ব্যাকরণের সূত্র আছে সেটা হচ্ছে অতীতে তবন্তু তাবি। অতীতে তবন্তু আর তাবি। এবার ওখানে মান অন্ত দুটো প্রত্যয় হচ্ছিল, এখানে তিনটে আছে। অতীতকাল অর্থে বা অতীতকালে তবন্তু এবং তাবি প্রত্যয় হয়। কার সাথে? একটা ক্রিয়াপদের শেষে হয়, মানে ক্রিয়া না, মানে ধাতুর শেষে হয়। তবন্তু তাবি, এর মধ্যে এই তটাই বেশি ইউজ হয়। আমরা এই তবন্ত এবং তাবিগুলো এখন দেখবো না, শুধু এইটার কাজগুলো দেখা হবে। অতীতকাল অর্থে হয়। এবারে তোমাদের যখন এর আগে জিরান্ড ইনফিনিটিভ, মানে পা তুম এই দুটো প্রত্যয়ের পড়ানো হয়েছিল, তখন একটা জিনিস বলা হয়েছিল যে এর আগে একটা করে ই চলে আসে, যার জন্য ইতপা বা ইতুং এরকম হয়। যেমন পশ্চ যদি হয় ধাতু, সেই জায়গা থেকে পশ্চিত্বা বা পশ্চিতুং হয়, মানে পশ্চাৎ বা পশ্চাতুং এরকম হচ্ছে না, ই চলে আসে। ইটা বহুলভাবে আসে। তো
তো এই ত প্রত্যয় যখন হয় তখনও বেশিরভাগ ক্ষেত্রে ই চলে আসে। যদি কিছু পালি ভার্ব নেওয়া হয়, যেমন যেগুলো তোমরা জানো, ভাষ, লিখ, পঠ, তো পঠ হলো, আচ্ছা এই তিনটেই দেখানো। তো এর সাথে যখন ত যোগ হবে তখন একটা ই চলে আসে মাঝখানে। ই এলে হচ্ছে ভাষ ত হওয়ার কথা, এখানে ই আসার জন্য ইটা এসে এই ছয়ের সাথে জুড়ে গিয়ে ভাষিত। লিখ তার সঙ্গে ত যখন হচ্ছে তখন লিখিত। লিখিত শব্দটা তো আমরা বাংলাতেই পাই। পঠের সঙ্গে যখন ত হচ্ছে তখন একটা ই এসে পঠিত। ধরো আরো যদি এ হয়, বর্ণ একটি ধাতু আছে, বর্ণনা করা, এর সঙ্গে ত হলে তখন বর্ণিত হচ্ছে, বাংলা আমরা বর্ণিত বলি। তো এই জিনিসটার সঙ্গে আমরা মোটামুটি ফ্যামিলিয়ার। এটা ব্যাকরণে কৃত প্রত্যয় বলা হয়, তখন এটা ত বলে প্রত্যয় হয়, কয়ে তয়। তো সেইটারই পালিতে জাস্ট ত বলে বলা হচ্ছে। তাহলে ত, ত্বা বা তুম এইসব প্রত্যয়গুলো যুক্ত হলে তখন বেশিরভাগ ক্ষেত্রে ই চলে আসে, দিয়ে এই ভাষিত, লিখিত, পঠিত, বর্ণিত এই ধরনের রূপ হচ্ছে। আরো কয়েকটা ফরমেশন দেখালে ভালো হতো, একটুখানি দাঁড়াও তাহলে। আচ্ছা, তো এখানে এগুলো মোটামুটি একটা সিম্পলিফাইড, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কি হয়, ওই রুটের সঙ্গে ডাইরেক্ট যোগ হয়, ইটা আসে না। এখানে লেখা হচ্ছে বটে স, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হসন্ত দিয়ে হবে, মানে ভাস, লিখ, পট এরকম। বর্ণর ক্ষেত্রে হয় না, এটা অকারান্তই হয়। তো একটু পালি ব্যাকরণে একটু অন্যরকম ভাবে এ করা হয়। তো সংস্কৃতে কিন্তু আমরা এটাকে লিখ ধাতু, পট ধাতু এইভাবে পড়ি, মানে হসন্ত দিয়ে দেখানো হয়। পালির ক্ষেত্রে ওটা ওই অ দিয়ে ধরা হয়। এবং গচ্ছায়ন ব্যাকরণের একটি সূত্র আছে, সেখানে ওই বলা হচ্ছে যে ধাতুর সন্তলোপ ও নিঘ সরস্য বলে সূত্র আছে। যাই হোক, তো ওখানে বলছে যে অনেকগুলো স্বরবর্ণ থাকলে একটা ধাতুতে তার শেষ স্বরবর্ণটা লোপ পায়। তো এখানে ভা এতে ভা আছে, স এতে স আছে, তো শেষে যে স এর সঙ্গে অ আছে, এই অটা চলে গিয়ে এটাকে ভাসে পরিবর্তন করে। এত কিছু তোমাদের ভাবার প্রয়োজন নেই। তো এখানে প্রসঙ্গ যেটা বলা হলো যে কিভাবে ডাইরেক্ট ধাতুর মানে ই ছাড়া কিভাবে ফর্মেশন হচ্ছে। তো ধরো একটা ধাতু হচ্ছে তুস, এর সঙ্গে যদি ত হয়, না এটা থেকে আর সহজে দেখাতে হবে। ধরো দ্বীপ ধাতু, ভূ ধাতু, এগুলো একটু কঠিন লাগবে, অসুবিধা হলে জিজ্ঞাসা করে, বুঝতে না পারলে।
এর বাংলাগুলো যখন আসবে তখন গিয়ে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো দ্বীপ যে আছে এর সঙ্গে যদি ত হয় তাহলে প আর তটা মিলে গিয়ে এটা কি হওয়া উচিত? দয়ে দীর্ঘই পয়ে তয়, তাই তো? আচ্ছা, দীপ্ত শব্দটা কি পালিতে দীপ্ত থাকবে? এটা কি পরিবর্তন হতে পারে? প্রথমত তো পয়ে তটা পয়ে ত থাকবে না, এটা তয়ে ত হয়ে যাবে। আর দয়ে দীর্ঘই দীপ্ত। হ্যাঁ, যুক্তাক্ষর আছে বলে তার আগে এটা দয়ে হর্ষই হয়ে গেল। তাহলে দ্বীপ্ত হচ্ছে এইটা, একটা বলা হচ্ছে পাস্ট পার্টিসিপেল, দ্বীপ ধাতু থেকে আসে। আচ্ছা, তোমাদের কিছুটা অর্থের জায়গাটা বলে দিই, ক্লিয়ার হবে তাহলে। আচ্ছা, তো অতীতকালে তো ওই ত তবন্ধ তাব ইত্যাদি যোগ হচ্ছে, তাহলে ত দিয়ে যোগ হলে কি অর্থ হচ্ছে? ভাস যে ধাতুর অর্থ তো বলা। স্যার একটু কথা বলবো? হ্যাঁ, বলছি 8টার থেকে তো শুরু হওয়ার কথা ছিল, ওই জন্য আমি মানে 8টার দিকে জয়েন হয়েছি, খেয়াল করিনি আগে লিঙ্ক দিয়েছেন, নাহলে জয়েন হতে না, পারতাম। বলছি আমি ক্লাস 8টা নাগাদই শুরু করেছি, লিঙ্কটা একটু আচ্ছা, আগে তাহলে আমি দিয়েছি। জাস্ট এমনি কি করাচ্ছেন যদি একটুখানি বলে দেন তাহলে আমার সুবিধা হয়। ওই প্রথম রেকর্ডিং আছে, 2-4 মিনিট, শুরু থেকে দেখে নেবে, অসুবিধা নেই। প্রথম 2-3 মিনিট আমি একটু মিস করে গেছি, ওই জন্য মানে মাঝখান থেকে নাহলে বুঝতে পারছি না। কিছুই না, অতীতকাল অর্থে ত তবন্ত এবং তাবি প্রত্যয় হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মানে অতীতকালের এটা পার্টিসিপেল নাকি? হ্যাঁ, পাস্ট পার্টিসিপেল অর্থে। আচ্ছা আচ্ছা, তো ঠিক ত আছে ঠিক আছে। যখন যুক্ত হয় তখন একটা ই দিয়ে হয়, এই জায়গাগুলো তো শুনলে ভাষিত বা লিখিত ইত্যাদি হিসেবে। তো এটা আচ্ছা তোমাদের ঠিক আছে দায়িত্ব ঠিক যে আছে। 8টায়, অ্যাটলিস্ট 8টায় তোমাকে রেডি থাকতে হবে। আমি 8টার আগে তো মনে হয় ক্লাস শুরু করিনি। আর তোমাদের বলা টাইম অনুযায়ী এটা রাখা হয়েছে। আমি বলেছিলাম 9টায় ক্লাস হলে ভালো হতো। তো যখন যোগ হচ্ছে তখন পাস্ট পার্টিসিপেলের ইংরাজির মতন অর্থ হচ্ছে, ভাস মানে যেমন বলা হয়, ইংরাজি যদি এটাকে স্পিক বলা হয়, তো ভাষিতর অর্থ হচ্ছে স্পোকেন, মানে যেটা বলা হয়েছে। লেখ মানে, লিখ মানে তো রাইট বোঝায়, এর লিখিত মানে হচ্ছে রিটেন, মানে যেটা লেখা হয়েছে। পঠিত, পঠ মানে পড়া, তাহলে পঠিত মানে রেড, যেটা মানে যেটা পড়া হয়েছে। বর্ণিত মানে যেটা বর্ণনা করা হয়েছে, বা বাংলাতে পঠিত, লিখিত, বর্ণিত, ভাষিত শব্দটাও প্রয়োগ হয়। ভাষিত হচ্ছে এটা মূর্ধন্যশয়। সুভাষিত শব্দটা শোনা যায়, যেটা সুন্দরভাবে ভাষিত হয়েছে বা যথাযথভাবে ভাষিত হয়েছে, সেটা হচ্ছে সুভাষিত। তো এই রকম অর্থ হচ্ছে। এবার এই জায়গায় যদি দেখা হয় দীপ মানে আলোকিত হওয়া, তাহলে দীপ্ত মানে যেটা আলোকিত, পালিটা হচ্ছে দীপ্ত। ভূ মানে হচ্ছে হাওয়া, এর সঙ্গে যখন ত যোগ হয় এখানে ই যোগ হয় না, ডাইরেক্ট ভূত হলো। ভূত মানে বাংলায় তো আমরা ভূত মানে অশরীরী এই অর্থে বুঝি। তো এখানে অর্থ হচ্ছে ভূ মানে হাওয়া, মানে বি ভার পালির, তাহলে এটা হচ্ছে বিন, এরকম মিনিং হবে। মানে যেটা হয়েছে বাংলায় বললে, এটা ট্রান্সলেশনটা যখন হবে তখন দেখা যেতে পারে ইংরাজি, মানে যেটা হয়েছে, অতীতের অর্থ বোঝাচ্ছে। সু যেটা হচ্ছে এটা শ্রু ধাতু, সংস্কৃতের ক্ষেত্রে সোনা বোঝায়। তো এর সঙ্গে ত হলে হচ্ছে পালিতে সুতো, মানে হচ্ছে মানে লিসেন্ড, যেটা শোনা হয়েছে। বাংলা হচ্ছে সুতো ইকুইভ্যালেন্ট শ্রুত, যেটা শোনা হয়েছে। অশ্রুতপূর্ব বলা হয় না, যেটা পূর্বে শোনা হয়নি, অশ্রুতপূর্ব। এছাড়া অভূতপূর্ব শব্দটা প্রয়োগ হয়, যেটা পূর্বে ভূত হয়নি, মানে যেটা আগে হয়নি, এই অর্থে অভূতপূর্ব বোঝায়। সম যে আছে এটার অর্থ হচ্ছে উপশম হওয়া। এই যে সম যে ধাতু, এটা সংস্কৃতের ক্ষেত্রে হয়,
এর সঙ্গে যখন ত হয়, এখন সমের সঙ্গে কি হচ্ছে, এটা স ময়ে তয়ে হওয়া উচিত, এটা ওই সন্ধির নিয়মে পরিবর্তন হয়ে এটা সন্ত হচ্ছে। এর ইকুইভ্যালেন্ট বাংলা হচ্ছে শান্ত। তো এটার যে সন্ত যে শব্দ হচ্ছে, এটার অর্থ হবে ওই ধরো যে দুঃখ কষ্ট ইত্যাদি যদি শান্ত হয়ে যায়, এই ধরনের কামড বা ট্রাঙ্কুলাইজড, এরকম একটা এরকম শান্ত হয়েছে বললে যা বোঝায় সেইটা। মুচের সঙ্গে যখন ত যোগ হয় তাহলে বয়সু চয়ে ত এই ধরনের হওয়ার কথা। তো যাই হোক, এটা ফাইনাল চেঞ্জ হয়ে যায় মুক্ত। এর বাংলা হচ্ছে মুক্ত। মুক্ত মানে কি, সেটা মুক্ত হয়েছে, মানে বন্ধন মোচন হয়েছে, ফ্রিড বলা যেতে পারে, ফ্রি, বিমুক্ত, এই অর্থে হচ্ছে। তো পাস্ট পার্টিসিপেল যেগুলো হচ্ছে, দেখো বাংলাগুলো কাছাকাছি মুক্ত, শান্ত, শ্রুত, ভূত, দীপ্ত, ওদিকে লিখিত, পঠিত ইত্যাদি হচ্ছে। এবার পালিগুলো হচ্ছে, পালির যেহেতু বর্ণগুলো পরিবর্তন হয় সেই অনুযায়ী বাসিতটা দন্তস হলো, এখানে বর্ণিত নয়ের একটা নয় নয় হলো, এখানে পয়ে তয়টা তয়ে তয় হচ্ছে, তারপর শ্রুত তালব শয়ের রফলাটা দন্তশয় হর্ষ হলো, শান্তটা হয়ে যাচ্ছে সন্ত, মুক্ত হচ্ছে মুক্ত, এইরকম। তো এইগুলোর ক্ষেত্রে যেমন ধাতুগুলো এরকম দেখানো হয়েছে যে তটা জুড়ে তারপর এটা ফাইনাল আসছে, কেননা এই সন্ত শব্দ নয়ে তয়ে বা এটা দেখলে বোঝা যাবে না যে এটার সঙ্গে শেষে তটা জুড়েছে কীরকম ভাবে। এবং আরও কিছু এক্সাম্পল আছে যেগুলোতে এক্সট্রিম চেঞ্জ হয়ে যায়। তো সেগুলো আর কীভাবে আসছে মাঝখানে স্টেপটা দেখাবো না, ডাইরেক্ট আমি কিছু পাস্ট পার্টিসিপেল লিখে দেবো যেগুলো ইউজ হয় মোটামুটি। যেমন একটা হচ্ছে কত, এটা বাংলায় হচ্ছে কৃত। আর একটা হচ্ছে কিলন্ত, এটা হচ্ছে ক্লান্ত। এগুলো লিখে রাখবে, খুব ইউজফুল, মানে এগুলো এমনি দেখে বোঝা যাচ্ছে। গত, এটা বাংলাতেও সমান, তিনি গত হয়েছেন, এইরকম অর্থ হবে। সেন্টেন্সের ফরমেশনগুলো আমি শেষে দেখাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে অধিগত। অধিগত মানে হচ্ছে মানে যেটা জানা বা উপলব্ধি হয়েছে। ইংরেজি বললে বুঝতে হবে যে আন্ডারস্টুড। আরো কিছু লিখে রাখছি। এবার গত যদি এ হয়, গতর উল্টো কি হবে, আগত, চলে গেছে আর চলে এসেছে, এরকম গন আর রিচড এরকম বলা যেতে পারে। আচ্ছা, আর একটা ইরেগুলার আছে কিছু কিছু। আচ্ছা, এতটা তোমাদের দরকার নেই। একটা দেখো দেশিত। দেশিত মানে হচ্ছে মানে এটা বাংলায় এই ধরনের দেখাবে বটে, কিন্তু এটা মোটামুটি অর্থ হবে উপদিষ্ট। একটা হচ্ছে দীর্ঘ, এইখানে গিয়ে ইরেগুলার হচ্ছে, মানে টয়েট হ। দীর্ঘ মানে হচ্ছে দৃষ্ট। দৃষ্ট মানে কি, সিন, যেটা দেখা হয়েছে। আচ্ছা, আর কয়েকটা হচ্ছে বুক্ত। বুক্ত মানে বাংলায় হচ্ছে উক্ত। উক্ত মানে যেটা বলা হয়েছে, সেড বা এই ধরনের কল্ড মিনিং হবে। আর একটা হবে দেখানো, সেটা হচ্ছে পব্বজিত, হচ্ছে বাংলা করলে জিত, এই ধরনের। প্রব্রজিত মানে হচ্ছে যিনি সন্ন্যাস গ্রহণ করেছেন।
আচ্ছা, এবার যদি বাক্যে দেখানো হয়, ধরো বলা হলো এখানে নর গত। আচ্ছা, প্রথমে যেটা বলার সেটা হচ্ছে এই যে পাস্ট পার্টিসিপেলের যে শব্দগুলো তৈরি হচ্ছে, এগুলো সব শেষে অ আছে। বুত্ত, দিঠ্ঠ, বভ্বজিত, লিখিত, ভাষিত। তো অ আছে বলে এটা নর শব্দ যেরকম তোমরা রূপ দেখেছো ওই অনুরূপ ফরমেশন হবে। তাহলে নর হলে এখানে তার ইকুইভ্যালেন্ট হলো নরগত। নর মানে তো ধরো মানুষটি, গত মানে গত হয়েছে, মানে মানুষটা চলে গেছে, এই রকম অর্থ বোঝাচ্ছে। পালিতে দেখো নরর জায়গায় মানুষটি হলো, গতর জায়গায় এখানে গত বসানো হলো, হয়েছেটা কোথা থেকে আসছে? তো পালির একটা হচ্ছে পালি বা এবং আমাদের বাংলা ইত্যাদি ভাষাতেও যে বি ভার্বগুলো মিসিং থাকে, মানে এখানে নর, গত, হতি বা ভবতি এই শব্দটা এখানে মানে আছে ক্রিয়াপদ, যেটা যে মানুষটি গত হয়, হয়েছে এর বদলে এখানে হয়েও বলা যায়, চলে গেছে। বা ধরো নর ভাসিত হতি, মানুষটি ভাসিত হয়েছে। বা এটা ইংরাজি যদি করা হয় যে দ্য ম্যান ইজ গন, এরকম অর্থ হবে। দ্য ম্যান ইজ স্পোকেন, মানুষটা কথা কেউ বলেছে, এরকম একটা অর্থ হচ্ছে। এবারে এটা ইংরাজি ট্রান্সলেশনের সময় আরো বেশি পরিষ্কার হতো। তো এরপরে যেটা বলার সেটা হচ্ছে যে যেহেতু এটা শব্দ রূপের মতন হয়, অ্যাকচুয়ালি যেটা পাস্ট পার্টিসিপেল হচ্ছে সেটা ওই অ্যাডজেক্টিভের মতন ট্রিট করা হয় সেটাকে। তো নর যদি গত হয়, এই ট্রান্সলেশনে মানে প্লুরাল যখন হবে তখন হয়ে যাবে নরাগতা। কিন্তু মানুষটি গিয়েছিল মানে গত হয়েছিল, মানুষগুলি গত হয়েছিল। এইরকম ভাবে এটা হবে। তো এখান থেকে তোমাদের ইমিডিয়েট হয়তো কিছু আসবে না, মানে এটার অ্যাপ্লিকেশনের জায়গাটা বেশ কঠিন হয়। তার কিছুটা আমি দেখিয়ে দেবো, কিন্তু তার ডিটেলসটা হবে পরবর্তী সেশনের যখন ক্লাস হবে গ্রামারের, তখন আরও ডিটেলসে বা কীভাবে ট্রান্সলেশন করা হবে সেইগুলো দেখানো হবে। আচ্ছা, এখানে আরেকটি কী বিষয় বলা যায় সেটা হচ্ছে যে আচ্ছা, এখানে আরেকটি বিষয় হচ্ছে যখন এই যে যে অতীতকালের যে প্রত্যয় যেটা আছে সেটা যখন যোগ হয় তখন একটা প্যাসিভ সেন্স কাজ করে। কীরকম, ধরো ইংরাজিতে বা যদি বাংলাতেই বলা হয় যে গ্রন্থটি মানুষটার লেখক বলা হয়, লেখকটির দ্বারা লিখিত, তখন কি হবে? গ্রন্থটি, গ্রন্থ পালিতে একটা গন্থ হয়, রফলা চলে গেল। আচ্ছা, গ্রন্থ কটা গ্রন্থ? একটা গ্রন্থ, তাহলে গ্রন্থ। লেখকটির দ্বারা কি হবে? দ্বারা দিয়ে লেখক, আর দ্বারা দিয়ে মানে তৃতীয় বিভক্তি, লেখক ন, লিখিতটা লিখিত, কেননা গ্রন্থটি লিখিত। এই লিখিত শব্দটা এখানে গ্রন্থটি শব্দের বিশেষণের মতন হচ্ছে,
এই জন্য এইটাও যেমন প্রথমার এক বচন হচ্ছে, এটাও তেমন প্রথমার এক বচন হচ্ছে। এবার যদি বলা হয় গ্রন্থগুলি, তাহলে গন্থা, গ্রন্থ গন্থা, একটি গ্রন্থ অনেকগুলো গ্রন্থ, লেখকেন লিখিতা। এখানে এটা প্যাসিভ ভয়েসে হচ্ছে, কিন্তু এটা বুঝতে পারা যাচ্ছে না, মানে বাংলা এটা যখন ইংরাজি ট্রান্সলেশন হবে তোমাদের আলটিমেটলি তো পালি থেকে ইংরাজি অনুবাদ করতে হবে, তো সেখানে আরো ডিটেলস দেখানো হবে। তো ইংরাজি করলে এর কীরকম হবে, দ্য বুকস আর রিটেন বাই দ্য অথর। প্যাসিভ ভয়েস হয়ে গেল। তো এখানে প্যাসিভ ভয়েসের একটা সম্বন্ধ আছে, তো তোমাদের আপাতত এতটা করতে হবে না, এখান থেকে শুধু মনে রাখার যে অতীত কাল অর্থে ত প্রত্যয় হয়, বর্তমান কাল অর্থে মানান্ত হয়। আর এর যে ফরমেশন, যেগুলো মানে কিছু স্যাম্পেল আমি এখানে লিখে দিলাম, সেগুলো আশা করি খাতায় লিখেছো। বৃত্ত, মুক্ত, এরকম মিনিংগুলো হচ্ছে, এগুলো যখন পড়বে তখন হবে। এর পরের দিন থেকে আমি কিছুটা করে ওই এটা ট্রান্সলেশনের পড়ানো শুরু করব। মানে জাতকের কিছু সংকলন আছে, এটা প্রতিবারই আমি পড়াই, তো সেগুলো থাকবে। আর এই যে এতদিনে মোটামুটি যে গ্রামারের জিনিসগুলো শিখলে, এখনও কিছু জিনিস বাকি আছে, বিশেষত শব্দরূপ, ধাতুরূপ আরও কিছু শিখতে হবে। তো মোটামুটিভাবে এগুলো দিয়ে একটা টেক্সটের বেসিক জিনিসগুলো, গ্রামাটিক্যাল জিনিস চলে আসবে। আর এখানে আরেকটি জিনিস আমি ছোট করে বলে দিই, প্রেজেন্ট টেন্স হলো মানে প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল হলো, ফিউচার পার্টিসিপেল বলেও একটি জিনিস বলা হয়। তো ফিউচার পার্টিসিপেলের জন্য যেগুলো হয় সেগুলো হচ্ছে তিনটে হয়, এটা হচ্ছে তব্য, একটা হচ্ছে অনিয়, আর একটা হচ্ছে য়। ইকুইভ্যালেন্ট এটা বাংলায় হবে তব্য, এটা হবে অনিয় আর যদ। তো সবচেয়ে সুন্দর উদাহরণ হচ্ছে, ধরো যদি বলা হয় কর্তব্য, করণীয় আর কার্য, এটা বা ক্রি ধাতু আছে তার ফরমেশন। কর্তব্য মানে যেটা করা উচিত, করণীয় মানে যেটা করা উচিত, কার্য মানেও মানে যেটা করা হয়, বা কার্য মানে যেটা করা উচিত, এই ধরনের অর্থ মোটামুটি হয়। তো তব্যনীয় জ যে আছে, এটার মোটামুটি দুরকম অর্থ বলা যায়। একটা হচ্ছে মানে যেটা করা উচিত, আর যেটা করতে হবে, দুটো একই রকম মিনিং হচ্ছে। তো এই ফিউচার টেন্সের সেন্সটা আসছে বলে করণীয় মানে এটা তোমার কর্তব্য, মানে এটা তোমার করতে হবে, এটা তোমার করণীয়, এটা তোমার করতে হবে, এরকম হচ্ছে। তো বাংলায় যদি আরও কিছু এক্সাম্পল দেখানো হয়, দ্রষ্টব্য শব্দটা আমরা পাই না, দ্রষ্টব্য মানে দেখতে হবে যেটা। দাতব্য শব্দটা পাওয়া যায় না, দাতব্য চিকিৎসালয় মানে যেখানে দান করা হয় বা দান করতে হবে, এই ধরনের হচ্ছে। অনিয় দিয়ে তো অনেকে হয়, ধরো দর্শনীয় যদি বলা হয়, দর্শনীয় স্থান মানে কি, যেটা দেখা উচিত বা যেটা দেখতে হবে, এই ধরনের। তো মোটামুটি এই ধরনের মিনিংগুলো আসে তব্য, অনিয় এবং য় দিয়ে। তো এগুলোর জন্য খুব বেশি যে পালি ঘাটতে হবে দরকার নেই, মানে বাংলায় যেগুলো প্রয়োগ হয় সেগুলোই পালিতে চলে আসবে। যেমন দাতব্য যেটা আছে, এটা বাংলায় মানে পালিতে হয়ে যাবে দা ত বয়ে বয়ে, বয়ে যখন একটা বয়ে বয়ে হলো। করণীয় শব্দটা পালিতে করণীয় হবে। কর্তব্য শব্দটা পালিতে কি হতে পারে, কেউ বলতে পারবে? কর্তব্য। এইভাবে তো শব্দগুলো পরিবর্তন হয়। তো পালিতে ধরো যদি বলা হয় যে
আহ, মগ্গ গন্তব্য, তাহলে রাস্তাটি গন্তব্য মানে রাস্তাটিতে যেতে হবে, বা রাস্তাটি হচ্ছে মানে ডেস্টিনেশন, এরকম একটা মিনিং বোঝাচ্ছে। তো এগুলো খুব বেশি মাথা ঘামাতে হবে না, এই জিনিসগুলো জাস্ট মনে রাখবে। আর এগুলো মোটামুটি বাংলার সাথে তাল মিলিয়ে অনেক কিছু পেয়ে যাবে শব্দ। তো তাহলে অতীতকালের অর্থে কি হচ্ছে পালিতে না, আহ, ত হচ্ছে মোটামুটি যেটা কমন ইউজ হয়, এছাড়া তবন্তু তাবি হয়, সেগুলো এখন প্রয়োজন নেই। বর্তমানকালে মান এবং অন্ত হচ্ছে, আর ফিউচারের জন্য তব্য অনীয় য় হচ্ছে। তো এই তব্য অনীয় য় যখন যুক্ত হয় তখনও কিন্তু মোটামুটি ওই আগে যেমন বলা হয়েছে ই একটা অ্যাড হয়, ই অ্যাড হওয়ারও ব্যাপার আছে। আমি দু একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। ধরো পশ্চ ধাতুটা যদি নেওয়া হয়, তাহলে পশ্চর সঙ্গে যখন তব্য হয় তখন এখানে ই যোগ হয়ে পশ্চিতব্য হয়ে যায়। পশ্চ নিয় এরকম হতে পারে। অ্যাকচুয়ালি এটাই এরকম ইউজ হয় না, এটা অন্য ফরমেশন ইউজ হয়। তো লিখ ধাতুর হলে ধরো লিখিতব্য, পশ্চিতব্য হলো ধরো ভাষিতব্য বলা যায়, মানে যেটা লেখা উচিত বা যেটা লিখতে হবে, যেটা বলা উচিত বা যেটা বলতে হবে। তো এই ধরনের মিনিং হচ্ছে। আর এরও যখন সেন্টেন্সে ইউজ হয় মোটামুটি এই যেমন মগ্গ গন্তব্য, মানে মগ্গ শব্দটার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে বলে এর যে ইয়েটা আছে, মানে যে আকৃতি বা যে বিভক্তি, সেই বিভক্তিটাকে গ্রহণ করছে। তো এখান থেকে মোটামুটি এই বিষয়গুলো হলো পার্টিসিপেল যে আছে। আর এখানে তোমাদের হোমওয়ার্ক কিছু দেয়া থাকছে না, এগুলো মোটামুটি পড়ো। আর কিছু শব্দরূপ তৈরি করে রাখতে পারো। তোমাদের আমি পিডিএফ দিয়ে বা আধুনিক পালি ভাষা শিক্ষা যে বইটা আছে ওরও যে পরবর্তী অনুশীলনীগুলোতে সম্ভবত 4 বা 5-এ দেখবে অজ্ঞি বলে শব্দ আছে। তো কিছু কিছু শব্দ এরকম মুখস্থ করতে থাকো। তো পরবর্তী ক্লাসগুলোতে আমি কয়েকটা দেখাবো শব্দরূপ বা ধাতুরূপ, সেগুলোর উপর হোমওয়ার্কও থাকবে। কিন্তু তাহলেও তোমরা মোটামুটি বাড়ি থেকে নিজেরা তৈরি করতে থাকো। আমি নিজে যখন পড়েছিলাম সেক্ষেত্রে আমি মানে ক্লাসটা শুরু হওয়ার অনেক আগেই বই থেকে পুরো শব্দরূপগুলো দেখে দেখে মানে মুখস্থ করে খাতায় লিখে নিয়েছিলাম। তো শব্দরূপের তো স্ট্রাকচার, যেটা নর শব্দটা তোমাদের পড়িয়ে দেওয়া হয়েছে, প্রথম বিভক্তির কী অর্থ হয়, দ্বিতীয় বিভক্তির কী অর্থ হয়, এবং নর যদি হয় তাহলে লেখক ও দাসও, নরা লেখকা দাসা, নরং লেখকং দাসং, এইভাবে তোমাদের বলা হয়েছে। তো শব্দরূপ ধাতুরূপের ক্ষেত্রে খুব বেশি অতটা বোঝানোর নেই। তো ওগুলো নিজেদেরই মুখস্থ করতে হবে। তো এইগুলো ক্লাসের মধ্যে মানে বাড়িতে তৈরি করতে থাকো। আর মোটামুটি আজকে যেটুকু বলার এখানে হলো। পরের দিন থেকে আমি তোমাদের ওই টেক্সট রিডিংয়ের কিছুটা করে পড়াবো ক্লাসে। তো পিডিএফ দিয়ে দেওয়া হবে জাতকের যেটা আছে। আর এখান থেকে কোনো প্রশ্ন আছে আজকে যে বিষয়গুলো হলো? স্যার বলছি আগের দিনের যে প্রেজেন্ট পার্টিসিপেলের যে এটা ছিল ওটা ওই ক্লাসটা তো রেকর্ডিংটা পেলাম না। ওটা আমি আপলোড করতে হয়তো ভুলে গিয়েছি, আমি দিয়ে দিচ্ছি ওটা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের মতন ক্লাস এই হচ্ছে। পরের দিন বুধবারে ক্লাস থাকবে, টাইমে জয়েন করবে। আমি চেষ্টা করবো একটু আগে থেকেই লিঙ্কটা দিয়ে দেওয়ার। ক্লাস 8টাতেই শুরু হবে। স্যার আর এখান থেকে